Dear students, Assalamu alaikum. I am Dr. Nur Kaimo Musalli, Professor of Strategy at College. Today I would like to discuss about the preparation of Viva in final professional examination. So, Viva preparation is a very special thing. It is not like a case or written examination. So, you should take proper preparation for Viva examination. Dear student, you know final professional examination is a strong barrier between the doctors and the medical student. So we should have to cross this barrier by taking proper preparation. So we need proper preparation for crossing this barrier. Especially for Viva, we need very special preparation. The student, for Viva, this is a Viva table. এই টেবিলের দুই পাশ কিন্তু দুই রকম, টেবিলের এক পাশ একরকম অন্য পাশ অন্যরকম। সো তোমাকে মনে করতে হবে যে তুমি কিন্তু টেবিলের ওই পাশে, সো ওই পাশে কিন্তু আসলে ডিসফেভারেবল। অ্যান্ড এই পাশ দেখবে বারে বারে রিফুয়েলিং এর জন্য খাবার আসছে, নাস্তা আসছে, তারা হাসি ঠাট্টা করে টিচাররা তোমাদের কোয়েশ্চন করবেন। আর ওইদিকে তুমি এক্সস্টেড, ফিয়ার অ্যান্ড ভেরি উইক, হয়তো সারা রাত প্রিপারেশন নিয়ে পড়াশোনা করতে করতে তুমি উইক। এর ভিতরেই কিন্তু অনেক টেনশন নিয়ে তোমাকে বসতে হবে এই ভাইভা বোর্ডে, এবং এর মাঝেই তোমাকে পাস করতে হবে। সো নিজেকে আগে প্রিপেয়ার করতে হবে এভাবেই, যাতে প্রথমে হচ্ছে যে ঠান্ডা মাথায় পরীক্ষা ভাইভা দিতে হবে। ভাইভার সময় একটু প্রবলেম হলেই কিন্তু থট ব্লক হয়ে যাবে, আর আসবে না। রিটেনে অনেক সময় আসে, ক্লিনিক্যাল পেশেন্ট দেখার সময় অনেক সময় পয়েন্ট মনে আসে, কিন্তু ভাইভা টেবিলে যদি একবার থট ব্লক হয়ে যায় তাহলে ফেরত আসা খুবই টাফ। সো ওই সময় আমরা চাই স্টুডেন্টরা কি জানে বা কি পড়েছে আগে এটা বের করার চেষ্টা করি। এই জিনিসও যদি তুমি দিতে একটু ভুল করে ফেলো তাহলে কিন্তু ভাইবার রেজাল্ট খারাপ হয়ে যায়। সো মাথা ঠান্ডা রাখতে হবে, আগের রাতে বেশি প্রেশার দেওয়া যাবে না, এবং ভাইবা দেওয়ার সময় অনেকগুলো টেকনিক অবলম্বন করতে হবে। সো রিটেন এবং ভাইবা কিন্তু ডিফারেন্ট, এই কথাটা মনে রাখতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, যদি একটা কোয়েশ্চন আসে যে এদেশের মানুষের প্রধান খাবার কি কি, তো আমরা কি বলবো? প্রধান খাবারের মধ্যে আসবে যে ভাত, মাছ, মাংস। কিন্তু আমরা কিন্তু ভাইবা বোর্ডে এরকম স্ট্রেট কাট পড়বো না, আমরা একটু ঘুরিয়ে কোয়েশ্চনগুলো করি। কিভাবে করি? লাইক, এদেশের মানুষ কি খেয়ে বেঁচে থাকে। এখন যদি তোমাকে রিটেন কোয়েশ্চন দেওয়া হয়, রিটেনে তুমি লিখতে পারো যে ভাত, মাছ, মাংস, ডাল, শাকসবজি, সমোসা, সিঙ্গারা, বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, পাস্তা সব লিখবে। আমরা কিন্তু রিটেন খাতা সামনে এনে তোমাকে ডেকে বলবো না যে কেন লিখছো, ওটা আরো ভালো লেখার জন্য আমরা ভালো মার্কস দিব। কিন্তু ভাইবা বোর্ড কিন্তু অন্যরকম, ভাইবা বোর্ডে কিন্তু সব বলা যাবে না। কারণ ভাইবাতে বলতে পারি যে আমরা দেশের মানুষ কি খেয়ে বেঁচে থাকে, তাহলে কমন জিনিস বলতে হবে ভাইবাতে, লাইক ভাত, মাছ, মাংস। আর বেশি বলতে চাইলে ডাল বলা যাবে, শাকসবজি কোনো মতে বলা যায়, কিন্তু এর বেশি বলা যাবে না। কারণ এর বেশি যদি তুমি বলো তাহলে পরের কোশ্চেন তোমার জন্য আসবে, হোয়াট আর দ্য ইনগ্রেডিয়েন্টস অফ ডিলাক্স জিঞ্জার বার্গার, তাহলে কি বলতে পারবে? সম্ভব না। অথবা ভাইভা এক্সামিনার বলবে হাউ ক্যান ইউ প্রিপেয়ার ওভেন বেক পাস্তা। সো আমরা ভাইভাতে কিন্তু আমরা সব বলবো না, রিটেনে সব কিছু লিখতে পারবো, কিন্তু ভাইভাতে সব বলা যাবে না। সব বললেই প্রবলেম পড়ে যাবে, কারণ আমাদের সেকেন্ড কোশ্চেনের আনসার দিতে হবে, এই জিনিস জেনেই কিন্তু আমাদের ভাইভাতে বলতে হবে। এর আগে কিন্তু ভাইভাতে বলা সম্ভব না। সো আমাদের জানতে হবে যে সেকেন্ড কোশ্চেনের আনসারটা দেওয়া উচিত, এবং সেকেন্ডটা জেনে দিতে হবে। তো ভাইভাতে এই টেকনিকটাই অবলম্বন করতে হবে যে আমি যতটুকু জানি এরকম ভাইভাতে দিব। এক্ষেত্রে কিন্তু আবার যে কম বলতে গিয়ে আমরা ভাত মাছই বললাম না, শুধু বলে গেলাম শাকসবজি, সমুদ্র, সিঙ্গারা, এগুলো সহজ আছে আনসার দিয়ে দিতে, তাহলেও কিন্তু হবে না। কমন কারেক্ট আনসারটা আগে বলতে হবে। এখানে ভাত মাছ বললে কিন্তু এই আনসার 80% হয়ে যায়, পরে বাকিগুলো দিব আমাদের। এরকম কিন্তু প্রত্যেকটা জিনিসের আনসার কিন্তু দিতে হবে যে কমন আনসারটা আগে দেওয়া লাগবে। যে সহজ আছে বলে আমি বলে দিলাম যে সিঙ্গারা খেয়ে বাংলাদেশের মানুষ বেঁচে থাকে, তাহলে কিন্তু হবে না। আমাকে বলতে হবে ভাত মাছ, এবং ভাত মাছ আমরা জানি কিভাবে তৈরি করতে হয়। ভাত মাছ নিয়ে আমরা সেকেন্ড যদি কোশ্চেন করে আমি আনসার দিতে পারবো। সো আমরা আসলে আমাদের টিচারকে আমাদের এভাবেই কিন্তু আনসার দিতে হবে। এখন আমরা চলে যাই মূল আলোচনায়। অ্যাকর্ডিং টু বিএমডিসি কারিকুলাম, দিস ইজ লাস্ট কারিকুলাম, এটা আপডেট হয় সেপ্টেম্বর 2012 এ। এই কারিকুলাম নিয়ে কিন্তু এখন সবগুলা পরীক্ষা চলছে, সবগুলা ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন অলরেডি 2টা বা 3টা হয়ে গেছে, এবং এটা দিয়ে তোমাদের হবে। এই বিএমডিসি কারিকুলাম অনুযায়ী আমাদের সার্জারি ভাইভাতে কিন্তু 4টা বক্স থাকবে, এবং এই 4টা বক্সে 2টা বোর্ড থাকবে, 2টা বোর্ডে 4জন এক্সামিনার তোমাকে ফেস করতে হবে। সো 4জন এক্সামিনারের মধ্যে 2জন থাকবে ইন্টারনাল, 2জন এক্সটার্নাল।
কিন্তু কথা হলো যে তুমি ঠিক মতো কথা না বললে ইন্টারনালও কিন্তু তোমাকে চিনবে না। এই যেমন অনেকগুলা ক্রিমিনাল ধরা পড়ে, ক্রিমিনাল ধরা পড়লে কি হয়, কোনো দলে বলেছে আমার না, কোনো একদল বলবে যে না সে আমার হচ্ছে পদচ্যুত কর্মী, পদচ্যুত নেতা কর্মী, আরেক দল বলবে না সে 10 বছর আগে আমাদের কর্মী ছিল এখন নাই। সো বিপদ বললে কিন্তু ইন্টারনাল ও এক্সটারনাল হয়ে যাবে। সুতরাং বেসিকটা ঠিক রেখে কিন্তু আনসার দিতে হবে, বেসিক বাদ দিলে হবে না। তো আমরা যদি দেখি যে আমাদের চারটা বক্সে কি থাকে, আমাদের বক্স 1, বক্স 2, বক্স 3 এবং বক্স 4, চারটা বক্স সাজানো থাকবে ভাইবার টেবিলে। চারজন এক্সামিনার, প্রতিটা বোর্ডে দুজন এক্সামিনার থাকবে। তো বক্স 1 এ আমাদের থাকবে প্রিন্সিপাল অফ সার্জারি, ভাস্কুলার ডিজিজ, অ্যানেস্থেসিয়া, রেডিওলজি, রেডিওথেরাপি, ব্লাড ট্রান্সফিউশন। সো এখানে আমরা দেখছি যে এখানে স্পেশাল কিছু সাবজেক্ট আছে যেগুলো আমরা সাধারণত কম পড়াশোনা করি এবং এই নিয়ে বক্স 1 সাজানো থাকে এবং এর জন্য ভালো প্রিপারেশন লাগবে আমাদের। বক্স 2 তে থাকবে জিআইটি, পিডিয়াট্রিক সার্জারি, অপারেটিভ সার্জারি, ভেরি কমন ডিসঅর্ডার। জিআইটি তে অনেক কিছু আমরা জানি, অনেক পড়াশোনা করি, অনেক পেশেন্ট আমরা দেখি জিআইটি। পেডিয়াট্রিক সার্জারিও আমরা মোটামুটি পড়াশোনা করি এমবিবিএস লেভেল পর্যন্ত, অপারেটিভ সার্জারি তো আমরা রেগুলার দেখি। সো বক্স 2 কিন্তু সহজ টপিক, কঠিন কোশ্চেন হবে। বক্স 3, বক্স 3 অলসো ভেরি কমন সাবজেক্ট বা টপিক নিয়ে বক্স হেপাটোবিলিয়ারি সিস্টেম, প্যানক্রিয়াস, ইউরোলজি, ব্রেস্ট, এন্ডোক্রাইন। সো এটা নিয়েও কিন্তু অনেক কিছু জানতে হবে আমাদের, কারণ এটা অনেক সহজ টপিকগুলো আছে, সহজ সাবজেক্টগুলো আছে এবং এই ক্ষেত্রে আমাদের ভালোভাবে জানতে হবে, অনেক বেশি জানতে হবে। এগুলোতে কমন বা টপিক নিয়ে বা কমন কোশ্চেনের আনসার যদি প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু মার্কস অনেক কমে যায়। কিন্তু আনকমন যে সাবজেক্টগুলো আছে এগুলোতে সামান্য কিছু বললে কিন্তু আমরা যেমন বক্স 4 অর্থোপেডিক্স, ট্রমাটোলজি, নিউরোসার্জারি, চেস্ট ডিজিজ, এগুলো হচ্ছে ভেরি সুপার স্পেশালাইজড সাবজেক্ট এবং এই ক্ষেত্রে আমরা মিনিমাম পারলে আমরা কিন্তু ছেড়ে দিই বক্সে। সো ইউজুয়ালি আমরা বিএমডিসি রুল অনুযায়ী প্রতি এক্সামিনারের সামনে 4টা বক্স থাকবে। তারপরে আমরা নিজেদের সুবিধা অনুযায়ী অনেক সময় দেখা যায় যে বক্স 1, বক্স 2 বোর্ড 1 এ দিয়ে দেই, অনেক সময় বক্স 3 এবং বক্স 4 বোর্ড 2 তে দিয়ে দিই, যার ফলে একজন এক্সামিনারের সামনে একটা বক্স থাকার কথা, বাট বিএমডিসি রোল অনুযায়ী কিন্তু সবাই সব কোশ্চেন করতে পারবে। সো তুমি বোর্ড 1 এ যদি তোমাকে প্রিন্সিপাল অফ সার্জারি থেকে বলো যে হোয়াট ইজ আলসার, হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট বেসিক আলসার ক্লাসিফিকেশন, হাউ ক্যান ইউ ম্যানেজ এ কেস অফ স্কোমাসাল কার্সিনোমা, এই জিনিস যদি বলে তুমি বোর্ড 1 এ দিয়ে আসো পরীক্ষাটা, বোর্ড 2 তে কিন্তু এসে সেম কোশ্চেন তুমি ফেস করতে পারো, বিকজ চারটা বক্স যদি থাকে চারজনের। আর যদি আলাদা আলাদা করে তাহলে তো সহজ, যে অন্তত দুইটা বক্স আমি পার করে আসলাম, দুইটা বক্স নিয়ে পরে আলোচনা করব। সো আমরা আজকে বক্স 3 এর যে টপিকগুলো আছে সেই টপিক নিয়ে আলোচনা শুরু করব। সো 3 টপিকসে কি কি আছে, হেপাটোবিলিয়ারি সিস্টেম এন্ড প্যানক্রিয়াস, ইউরোলজি, ব্রেস্ট এন্ড এন্ডোক্রাইন, এগুলা নিয়ে আমাদের বক্স 3 সাজানো। তো আমরা যদি চেষ্টা করি যে কি কি চ্যাপ্টার ইনক্লুডেড আমাদের মেইন বইয়ে, তাহলে চ্যাপ্টারগুলোর মধ্যে দেখবো অনেকগুলো চ্যাপ্টার কিন্তু। দ্য লিভার, চ্যাপ্টার 65 বেলিজ এন্ড লাভের, দ্য লিভার আছে, লিভারের পরে আছে গল ব্লাডার এন্ড বাইল ডাক্ট, এরপরে আছে দ্য প্যানক্রিয়াস, then the spleen, then urinary symptom and investigation, kidney and ureter অনেক কমন সাবজেক্ট, urinary bladder কমন, prostate and seminal vesicle আনকমন হলো, অনেক কোশ্চেন আমরা করি, urethra and penis, এখান থেকে আমরা কিছু কম কোশ্চেন করব সবাইকে, testes and scrotum এটা থেকে অনেক বেশি কোশ্চেন করব। then the breast is very common topic for us, এখান থেকে আমরা অনেকগুলো কোশ্চেন করব, এগুলো পরে আলোচনা করব। তাই থাইরয়েড গ্ল্যান্ড থেকে অনেক কম করব কোশ্চেন, যেহেতু ইএনটি তে তোমরা এই নিয়ে পড়াশোনা করবে। তারপর আমরা থাইরয়েড গ্ল্যান্ডের এন্ডোক্রাইন পার্ট নিয়ে আমরা ডিসকাশন করব তোমাদের সাথে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে অনেক কম কোশ্চেন করব। সো আমাদের এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু টাচ করতে হবে বক্স 3 পাস করার জন্য। কারণ কিভাবে আমরা এই সমস্ত চ্যাপ্টার থেকে আমরা নিজেকে প্রিপেয়ার করব, প্রিপেয়ার করার সময় আমরা শুরু করছি যে হেপাটোবিলিয়ারি সিস্টেম। সো হেপাটোবিলিয়ারি সিস্টেমের মধ্যে দুটো চ্যাপ্টার আমরা ডিসকাশন করব, একটা হচ্ছে লিভার, একটা হচ্ছে গল ব্লাডার এন্ড বাইল ডাক্ট। খুবই কমন বিষয় এবং এই সমস্ত কমন বিষয় থেকে অনেক কোশ্চেন আসে। যেহেতু আমরা পড়াশোনা করি বেশি, আমরা বেশি পড়াই এবং ক্লিনিক্যালি অনেক পেশেন্টকে আমরা ডিল করি, এজন্য হেপাটোবিলিয়ারি সিস্টেম থেকে অনেক কোশ্চেন করব। তবে আমাদের বেসিকগুলো ঠিক রাখতে হবে, সবাই বেসিক ঠিক রেখে आंसर দিতে হবে। তো লিভার, প্রথমে আসি লিভার থেকে আমরা কি কি কোশ্চেন করতে পছন্দ করি। লিভার থেকে আমরা পছন্দ করব যে লিভার অ্যাবসেস। কারণ লিভার অ্যাবসেস হচ্ছে আমাদের, লিভার যদিও আনকমন ডিজিজ নিয়ে আসবে কিন্তু লিভার অ্যাবসেসটা কমনলি আসবে আমাদের কাছে। লিভার অ্যাবসেস নিয়ে আমরা অনেক কোশ্চেন করব, তো লিভার অ্যাবসেস নিয়ে তোমার ভালো প্রিপারেশন নিতে হবে। তারপর হচ্ছে লিভার টিউমার। লিভার টিউমারের মধ্যে অনেকগুলো টিউমার আছে কিন্তু আমরা মেইনলি হেপাটোসেলুলার কার্সিনোমা নিয়ে কোশ্চেন করব। তারপর হচ্ছে লিভার ট্রমা। লিভার ট্রমা হচ্ছে 4th ইয়ারে আমরা পড়াই। তারপর লিভার ট্রমা ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশনে অনেক কিছু জিজ্ঞেস করব তোমাদের। হাইড্রেটেড ডিজিজ অফ লিভার, আনকমন ডিজিজ কিন্তু হাইড্রেটেড ডিজিজ অফ লিভার থেকে অনেক কিছু আমরা জিজ্ঞেস করি এবং আমাদের জানতে হবে। দেন অ্যানাটমি এন্ড ফিজিওলজি।
অ্যানাটমি এবং ফিজিওলজি জানার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যানাটমি ফিজিওলজি আমরা সব সময় কোশ্চেন করি না, তখনই আমরা কোশ্চেন করব যখন তুমি প্রথম থেকে ক্লিনিক্যাল টপিকগুলোতে গোলমাল লাগিয়ে দেবো। এখানে যদি ঠিকমতো যেমন লিভার অ্যাবসেস নিয়ে যদি ঠিকমতো কথাবার্তা না বলো বা লিভার টিউমার নিয়ে, তখনই আমরা অ্যানাটমি জিজ্ঞেস করবো, ব্লাড সাপ্লাই জিজ্ঞেস করবো, সেগমেন্ট জিজ্ঞেস করবো। সো অ্যানাটমি এবং ফিজিওলজি সম্পর্কে যদি আমরা কোনো কোশ্চেন করি তাহলে সবার মনে রাখতে হবে যে এগুলা কিন্তু অনেক ভালো 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 আসছে না, এগুলো হচ্ছে তোমাকে এক স্টেপ আমরা পিছিয়ে দিলাম এবং এক স্টেপ পিছন থেকে তুমি ভালোভাবে অ্যানাটমি ফিজিওলজি আনসার দিয়ে সামনে চলে আসছো। এরপরে আমরা আবার জিরো থেকে শুরু করবো যে what are the organism involved in liver abscess বা এই সমস্ত ক্লিনিক্যাল টপিক নিয়ে আলোচনা করব। সো আমরা তাহলে এবার দেখি যে আমরা যে কোশ্চেনগুলো সামনে নিয়ে বসি একটা স্পেসিমেন দেখি, যে এরকম একটা স্পেসিমেন আমরা ভাগ করি যেখানে মাস্ট নো কিছু কোশ্চেন আছে অবশ্যই জানতে হবে, এগুলো না জানলে কিন্তু আমরা মার্ক অনেক নেগেটিভ করে দেব। বেটার টু নো টাইপের কোশ্চেনগুলো জানা ভালো, জানলে মার্কস পাওয়া যাবে, না জানলে বেশি মার্ক কাটবো না। আর নাইস টু নো হচ্ছে জানলে অনেক মার্কস পাওয়া যাবে, না জানলে মার্ক কাটা হবে না। সো আমরা যদি দেখি কোন একটা কোশ্চেন দিয়েছে 2 নম্বর কোশ্চেন যে ডিফাইন কোলিসিস্টাইটিস, একুট কোলিসিস্টাইটিস। সো একুট কোলিসিস্টাইটিস এর ডেফিনিশন ভেরি বেসিক, এই জিনিস কিন্তু জানতে হবে, এগুলো না জানলে কিন্তু আমরা নেগেটিভ মার্কিং করে ফেলি। সো এই জন্য এখানে আমরা মাস্ট নো ক্যাটাগরিতে ফেলেছি। মাস্ট নো ক্যাটাগরিতে ফেলা কোশ্চেনগুলো কিন্তু সহজ, কিন্তু এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না, এগুলো অবশ্যই জানতে হবে। দেন আমরা যদি বেটার টু নো ক্যাটাগরির কোশ্চেন দিই তাহলে দেখব যে হোয়াট আর দ্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ একুট কোলিসিস্টাইটিস। এই কোলিসিস্টাইটিস ডিফারেনশিয়াল ডায়াগনোসিসগুলো একটু জানতে হবে সবারই, এগুলো জানলে আমরা মার্কটা একটু সামনের দিকে নিয়ে যাব। হোয়াট ইজ মার্ফিস সাইন, ইটস নাইস টু নো। মার্ফিস আমরা জানি, সবাই স্টুডেন্টরা জানে, কিন্তু মার্ফিস এর ডেফিনিশন বলা একটু টাফ হয়ে যায়, অনেকে ঠিকমতো বলতে পারে না। সো এটা যদি জানে আমরা ভালো মার্কস দিব, না জানলে কিন্তু আমরা বেশি মার্কস পাবো না। সো এইভাবে কিন্তু আমাদের কোশ্চেনগুলো সম্পর্কে এগিয়ে যেতে হবে। সো আমরা হেপাটোবিলিয়ারি সিস্টেমের লিভারের প্রথম যে কোশ্চেনগুলো থেকে ডিসকাশন করব হচ্ছে অ্যানাটমি অফ দ্য লিভার। অ্যানাটমি অফ দ্য লিভার হলো যখন আমরা ক্লিনিক্যাল কোশ্চেন নিয়ে আনসার ঠিক মতো দিতে পারবো না, তখন অ্যানাটমিতে আমরা যাব। সো অ্যানাটমি একটু ভালোভাবে জানা উচিত, অ্যানাটমি এবং ফিজিওলজি। এর মধ্যে লিভারের ব্লাড সাপ্লাই নিয়ে আমরা জিজ্ঞেস করি, এটা সহজেই সবার জানা উচিত যে লিভার হ্যাজ ডুয়াল ব্লাড সাপ্লাই, এর মধ্যে পোর্টাল ভেইন সাপ্লাই করে 80% এবং হেপাটিক আর্টারি 20%। সো এই আনসারটা দিতে হবে, কিন্তু আমরা এর চেয়ে বেশি আনসার জানতে চাইবো না যে পোর্টাল ভেইন কতটুকু ব্লাড সাপ্লাই দেয়, হেপাটিক আর্টারি কত সাপ্লাই দেয়। এখানে আর্টারি, হেপাটিক আর্টারি, অরিজিন, ব্রাঞ্চ, পোর্টাল ভেইনের ট্রিবিউটারিজ এগুলো বেশি আমরা জানতে চাইবো না, কারণ এটা অ্যানাটমি পরীক্ষা না। আমরা শুধু ডুয়াল ব্লাড সাপ্লাই জানতে চাইবো এবং 80% হচ্ছে পোর্টাল ভেইন এবং 20% হেপাটিক আর্টারি দেয়, এগুলো জানলেই চলবে। এই যে পোর্টাল ভেইনটা কিভাবে তৈরি হয় এবং কিভাবে সাপ্লাই দেয় আমরা দেখি যে স্প্লিনিক ভেইন এবং সুপিরিয়র মেসেটিক ভেইন ভেইনে পোর্টাল ভেইন তৈরি করে এবং এটা লিভারের ভিতরে সাপ্লাই দেয় এবং তার সাপ্লাই হচ্ছে 80%। এবং আরো ভালোভাবে দেখলে আমরা দেখবো যে পোর্টাল ভেইন এবং হেপাটিক আর্টারি থেকে ব্লাডগুলো গিয়ে লিভারে যায়, লিভারে গিয়ে অনেকগুলা স্টেপ ক্রস করে ফাইনালি হেপাটিক ভেইনে যায়। সো এই জিনিসটাকে আমরা কি বলি, এটাকে বলি ব্লাড সাপ্লাই উইদিন দ্য লিভার। সো ব্লাড সাপ্লাই উইদিন দ্য লিভার যদি আমরা জিজ্ঞেস করি তোমাদের, এক্ষেত্রে কিন্তু তোমাদের আনসার দিতে হবে what are the steps that process by the blood after entering within the liver, এই আনসার দিতে হবে। আমরা কিন্তু তখন জানতে চাইবো না যে what are the blood supply of the liver, হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন বা এগুলো জানতে চাইবো। ব্লাড সাপ্লাই উইদিন দ্য লিভার বললে আমরা শর্টকাট একটা স্টেপ দেখিয়ে দিই যে ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি এন্ড পোর্টাল ভেইন, লিভারে ঢোকার পরে ব্রাঞ্চ থেকে কই যাবে, ব্লাডটা যাবে লিভার সাইনোসয়েডে। লিভার সাইনোসয়েড নিয়ে আমরা অ্যানাটমিতে আলোচনা করেছি, এখানে আমি বেশি আলোচনা করব না। লিভার সাইনোসয়েডে ব্যারিয়ার ক্রস করে তখন যাবে সেন্ট্রাল ভেইন, ফিল্ট্রেশন হবে ব্লাডটা সেন্ট্রাল ভেইনে যাবে। আমরা দেখেছি হেক্সাগোনাল হেপাটিক গ্লোবিউল আছে মাঝখানে সেন্ট্রাল ভেইন, সেই সেন্ট্রাল ভেইনেই ব্লাডটা ঢুকে যাবে, সেন্ট্রাল ভেইন থেকে হেপাটিক ভেইনে যাবে এবং হেপাটিক ভেইন থেকে ফাইনালি সে ইনফ্রাভেনালে চলে যাবে। সো আমরা যদি জিজ্ঞেস করি যে হোয়াট আর দ্য ব্লাড সাপ্লাই উইদিন দ্য লিভার, তাহলে আমরা এই আনসারটা জানতে চাইবো যে ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন থেকে বিভিন্ন লেভেলে ক্রস করে কিভাবে ইনফ্রাভেনালে ব্লাডটা যায়। এরপরে স্ট্রাকচার দ্য হাইলাম অফ দ্য লিভার, আমরা এগুলো সবগুলো জানি, আমরা স্পেশালি এগুলা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স সম্পর্কে জিজ্ঞেস করব যে বিপ্লবী ফোরামেনের সামনের দিকে তিনটা স্ট্রাকচার থাকে, কমন হেপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট, সাথে থাকে হেপাটিক আর্টারি এবং পোর্টাল ভেইন, এবং এগুলোর রিলেশনগুলো কি আছে এবং এগুলোর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, এই আনসারটা আমরা জিজ্ঞেস করতে পারি। তো সেগমেন্টাল অ্যানাটমি অফ দ্য লিভার, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এখানে লিভারকে আমরা 8টা সেগমেন্টে ভাগ করি এবং এই সেগমেন্টগুলো আমরা ধরবো যখন এই সেগমেন্ট রিলেটেড ক্লিনিক্যাল কোশ্চেনটা ঠিকমতো পারবে না তোমরা। তো দেখো এখানে 8টা সেগমেন্ট আছে, 8টা সেগমেন্ট নিয়ে আমরা ধরতে পারি। তবে আমরা মেইনলি এই সেগমেন্টগুলো ধরবো এক্সটেন্ডেড পলিসিস্টেটিক করার সময়, সেগমেন্ট 4 এন্ড 5 যখন কাটি তখন এই সেগমেন্টে ধরবো এবং সেগমেন্ট কিভাবে তৈরি হয়, সেগমেন্টের ইউনিটগুলো কি আছে, এগুলো নিয়ে আমরা কিন্তু তোমাদের কোশ্চেন করব। নাও হেপাটিক গ্লোবিউল, হেপাটিক গ্লোবিউল নিয়ে অ্যানাটমি কোশ্চেন করতে পারি যে হেক্সাগোনাল গ্লোবিউল, কোনায় হচ্ছে 6টা হেপাটিক ট্রায়াড থাকে, পোর্টাল ট্রায়াড থাকে, মাঝখানে হচ্ছে সেন্ট্রাল ভেইন থাকে। তো এটা নিয়ে আমরা কোশ্চেন করব, এটা একটু জানা লাগবে। নাও আমরা লিভারের
ফাংশন অফ দ্য লিভার নিয়ে তোমাদের কোশ্চেন করতে পারি। এটা অবশ্য যদিও বেসিক কোশ্চেন, তারপরে আমরা এই কোশ্চেনটা মাঝখানে ঢুকে যেতে পারি। কি কোশ্চেন করতে পারি তোমাদের, যে হোয়াট আর দ্য ফাংশন অফ দ্য লিভার। এটা দেখো বেলিজিন ল্যাবে 65.2 একটা সামারি বক্স আছে, এই বক্স থেকে आंसर দিলে হবে। কারণ আমরা যখন প্রিপারেশন নেই ভাইবা, তোমরাও প্রিপারেশন নাও, আমাদের প্রিপারেশন নিতে হবে। আমরা কিন্তু মেইন বইয়ে শুধু এই হাইলাইট করা জিনিসগুলো বেশি দেখি, আগের রাতে কিন্তু আমাদের বেশি পড়ার সুযোগ থাকে না। আমরা যেমন বক্সগুলো দেখবো, হাইলাইট করা জিনিস দেখবো, বড় বড় ফটোগুলো দেখবো, ফিগারগুলো দেখবো, এগুলো দেখে আসি। এবং এইগুলো যদি একটু ভালো পড়ো তাহলে কিন্তু তোমাদের চোখের সামনে ভেসে উঠবে। আমরা কিন্তু স্ট্রাকচার কোশ্চেন করলেও আমাদের মাথা কিন্তু ওখানে চলে যায়, যে আগের রাতে কি বই পড়ছিলাম বা রিসেন্টলি বেলিজিয়ান ল্যাবে কি কি জিনিস আমাদের চোখে ভাসছে। তো আমরা ফাংশন অফ দ্য লিভার হলে এই সামারি বক্স কিন্তু আমাদের চোখে ভাসছে, তাহলে এই আনসারগুলো দেবো, যে মেইনটেইনিং বডি টেম্পারেচার, পিএইচ মেইনটেইন করতে হবে, প্রোটিন ফ্যাক্টর, তারপর হচ্ছে মেটাবলিজম, এই আনসারগুলো দেওয়া লাগবে। তারপরে আমরা যদি লিভার ফাংশন টেস্ট নিয়ে তোমাদের কোশ্চেন করি, তাহলে তোমাদের ভাগ করে কিন্তু আনসার দিতে হবে। কিভাবে, যে marker of synthetic function, then marker of excretory function and marker of bile duct or hepatocyte damage। আমরা চাই এভাবে তোমরা আনসার দাও, তাহলে আমরা নিজেরাও বুঝিয়ে ফেলতে পারি এবং কি কি আনসার নিতে পারি, আনসারের মার্কসগুলো তোমরা ভালো দিই। যেমন সিনথেটিক ফাংশনের এগুলো প্রথমে টাইম দেখতে পারি আমরা, এবং অ্যালবুমিন লেভেল দেখতে পারি, তাহলে এটা দেখলে সিনথেটিক ফাংশন কভার হয়ে গেল। মার্কার অফ এক্সক্রিটোরি ফাংশনের মধ্যে আমরা বিলিরুবিন দেখবো, কনজুগেটেড এবং আনকনজুগেটেড বিলিরুবিন লেভেল দেখলে আমরা বুঝতে পারবো যে কি টাইপের এক্সক্রিটোরি ফাংশন প্রবলেম আছে। তারপর হচ্ছে বাইল ডাক্ট বা হেপাটোসাইট ড্যামেজের জন্য আমরা দেখব অ্যালকালাইন ফসফরাস। আমরা জানি যে বাইল ডাক্ট টু ইনজুরি হলে বা প্রেসার পড়লে অ্যালকালাইন ফসফরাসটা বেড়ে যায়। তারপরে এআরটি এবং এএসটি হেপাটোসাইট ড্যামেজে বাড়ে, এবং স্পেসিফিক টাইপ অফ হেপাটোসাইট ড্যামেজ আলফা গ্লুটামেল ট্রান্সপেপটাইডেজ বাড়ে, বিশেষ করে অ্যালকোহল রিলেটেড হেপাটিক ইনজুরি হতে পারে। সো আমরা এই লিভার ফাংশন টেস্টগুলো বললে ভাগ করে বললে আমরা ভালো মার্কস দিই। নাও আমরা ক্লিনিক্যাল টপিকে ঢুকে যাই। লিভারের মধ্যে প্রথমে আসবে ইমেজিং অফ দ্য লিভার। ইমেজিং হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, লিভার ইমেজিং নিয়ে আমরা আমাদের কোশ্চেন করি। সো এখানে ইমেজিং অফ দ্য লিভারের মধ্যে বেলিজিয়ান লেভেল 65.3 যে একটা টেবিল আছে, এই টেবিলে আমরা কি কি আছে এবং এই কি কি হচ্ছে ইমেজিং মডালিটি এবং এর প্রিন্সিপাল ইন্ডিকেশন, এইগুলো আমরা তোমাদের জিজ্ঞেস করি। এগুলোর মধ্যে আল্ট্রাসাউন্ড কখন জিজ্ঞেস করি, তখন হচ্ছে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, তারপরে স্পাইরাল সিটি স্ক্যান কখন করব, এমআরআই কখন করব, এমআরসি এবং ইআরসি কখন করব। এমআরসি এবং ইআরসি এর মধ্যে বেসিক ডিফারেন্স কি, অ্যাপার্টমেন্ট সার্জারি ইমেজিং এর জানতে হবে। বিশেষ করে এমআরসি হচ্ছে নন ইনভেসিভ কোলাঞ্জিওগ্রাফি, আর ইআরসি হচ্ছে বোথ থেরাপিউটিক এন্ড ডায়াগনস্টিক, দুটো পারপাসে আমরা ইআরসি ইউজ করি। পিটিসি কখন ইউজ করব, পিটি এবং ফাইনাল ল্যাপারোস্কোপি বা ল্যাপারোস্কোপিক আল্ট্রাসাউন্ড কখন ইউজ করব। সো এগুলার ইমেজিং মডালিটি এবং কোন সময় ইউজ করব, এগুলো কিন্তু আমাদের এই টেবিল থেকে পড়ে আসলে হবে আমাদের। যেমন অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ স্পেসিফিক ইমেজিং, আল্ট্রাসাউন্ড এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি এটা আমরা জিজ্ঞেস করি। সিটি স্ক্যানের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এমআরআই এর অ্যাডভান্টেজ, তারপরে আবার ইআরসি এবং এমআরসি এই দুটোর মধ্যে সুবিধা অসুবিধাগুলো আমরা জিজ্ঞেস করি, কোনটার কোন অ্যাডভান্টেজ আছে এটা জিজ্ঞেস করি। সো ইমেজিং হচ্ছে ক্লিনিক্যাল কোশ্চেন, এটা ভালোভাবে জানতে হবে আমাদের। এরপরে আসলে লিভার অ্যাবসেস। লিভার অ্যাবসেস থেকে আমরা অনেকগুলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এগুলো দেখতে পারি, যে হোয়াট আর দ্য টাইপস অফ লিভার অ্যাবসেস, দেন হোয়াট আর দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টর অফ specific type of liver abscess, বিশেষ করে the pyogenic liver abscess। পরে হলো what are the common organism involved in development of pyogenic liver abscess, জিজ্ঞেস করতে পারি। what are the clinical feature of pyogenic liver abscess, এই জিনিসটা আমরা তোমাদের জিজ্ঞেস করতে পারি। how can you diagnose a case of pyogenic liver abscess, কিভাবে ডায়াগনোস করব, how can you manage surgery। সব লিভার অ্যাবসেস থেকে ফ্রিকোয়েন্টলি আমরা এই কোশ্চেনগুলো করি। তো আমরা দেখি pyogenic liver abscess এবং amoebic liver abscess এর মধ্যে দুইটা লিভার অ্যাবসেস বললে হয় কি লিভার অ্যাবসেস আছে আমাদের। দেন আমরা pyogenic liver abscess নিয়ে ডিসকাস করব, যে what are the predisposing factor, এরপর আমরা দেখব what are the causative organism, clinical feature, diagnostic tools কি আছে, ম্যানেজমেন্ট কি আছে। তো আমরা যদি দেখি predisposing factor কি, এগুলো কিন্তু আমরা কমনলি জিজ্ঞেস করি। biliary sepsis হচ্ছে কমন predisposing factor for development of pyogenic liver abscess। কি সেপসিস থাকতে পারে, নিম্পাইমা গলব্লাডার যদি থাকে, কোলাঞ্জাইটিস থাকে, স্টেসিস অফ স্টোন ডিজিজ হয়, তারপরে ইনস্ট্রুমেন্টেশন, এই সমস্ত কারণে biliary sepsis হয় এবং biliary sepsis থেকে pyogenic liver abscess হয়। তারপরে আসে আমাদের পোর্টাল ভেইন সেপসিস। পোর্টাল ভেইন সেপসিস কোন জায়গা থেকে আসতে পারে, আমরা চাই যে অ্যাপেন্ডিসাইটিস, ডাইভার্টিকুলারিটিস, প্যানক্রিয়াটিস বা পারফোরেশন, এই সমস্ত কন্ডিশন থেকে পোর্টাল ভেইন সেপসিস হয়, এবং পোর্টাল ভেইন সেপসিস থেকে আলটিমেটলি পায়োজেনিক লিভার অ্যাবসেস হয়। তারপরে আসে ডিস্টেন্ট ইনফেকশন লাইক নিউমোনিয়া, আপার ইউটিআই, এই সমস্ত জায়গা থেকে লিভার অ্যাবসেস আসতে পারে। সুপার এডেড ইনফেকশন, যদি এমবিক লিভার অ্যাবসেস বা হাইড্রেটেড সিস্টেম ইনফেক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু পায়োজেনিক লিভার অ্যাবসেস হতে পারে। তারপরে ক্রিপ্টোজেনিক লিভার অ্যাবসেস, এর কোনো কারণ আমরা জানি না। কমন অর্গানিজম কি কি থাকতে পারে, এই কোলাই, ক্লেবসিয়েলা, প্রোটিয়াস, সিউডোমোনাস, ক্লোস্ট্রিডিয়া। তারপরে যদি পলিমাইক্রোবিয়াল ইনফেকশন হয়, এন্টেরোকোক এবং স্টেপ্টোকোক আসে। সো আমাদের এটা জানতে হবে। ক্লিনিক্যাল ফিচার আমরা নিজে থেকে তৈরি করতে পারবো। ক্লিনিক্যাল ফিচার হলে আপার রাইট হ্যান্ড পেইন হবে, হাই গ্রেড ফিভার হবে যেহেতু অ্যাবসেস,
ইন্টারকোস্টাল টেন্ডারনেস ফাইবার যদি দেখি, তারপর হচ্ছে টেন্ডারস অফ লিভার ডিজিজ, টেন্ডার হেপাটোমেগালি থাকবে, তারপরে সাম কনস্টিটিউশনাল সিনড্রোম লাইক মেলেজ লেথার্জি ভমিটিং। সো আমাদের একটু জানতে হবে ফাইবার জিনিস করতে হবে। আমরা ডায়াগনোসিস কিভাবে করব, আমরা আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে হেপাটোমেগালি সিস্টেম করে ডায়াগনোস করতে পারি, এবং আরো যদি স্পেসিফিক চাই তাহলে সিটি স্ক্যান করব, 97% লিভার ফাংশন টেস্ট করতে হবে, টোটাল কাউন্ট দেখতে হবে। এক্স-রে এর মধ্যে চেস্ট এক্স-রে করলে আমরা কিছু ফাইন্ডিংস পাবো, যে ফাইন্ডিংস গুলোর মধ্যে হচ্ছে এলিভেটেড ডায়াফ্রাম উইথ রাইট সাইডেড প্লুরাল এলিভেশন। নাও আমরা কিভাবে ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্টের মধ্যে প্রথম হচ্ছে আমাদের সিস্টেমিক অ্যান্টিবায়োটিক্স দিতে হবে বিফোর কালচার এন্ড সেন্সিটিভিটি টেস্ট। এর মধ্যে হচ্ছে থার্ড জেনারেশন অফ সেফালোস্পোরিন দিব, মেট্রোনিডাজল দিব, যাতে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ এবং অ্যানারোবিক অর্গানিজমগুলো কভার হয়ে যায়। দেন আল্ট্রাসোনো গাইডেড অ্যাসপিরেশন অর আল্ট্রাসোনো গাইডেড ক্যাথেটারাইজেশন, এটা পারকুটেনাস আমরা ড্রেনেজ করতে পারি। কিভাবে করব, আমরা আল্ট্রাসোনো গাইডেড অ্যাসপিরেশন করব anteriorly 6 intercostal space দিয়ে এবং laterally করতে পারি 8 স্পেস দিয়ে। তারপরেও ইটস ডিপেন্ডস অন দা লোকেশন এন্ড সাইজ অফ দি অ্যাবসেস। সো আমরা একটা ক্যাথেটার দিতে পারি 6 intercostal স্পেস দিয়ে, পিকটেল ক্যাথেটার আল্ট্রাসোনো গাইডেড দিয়ে আমরা রেখে দেব এবং অ্যাবসেসটা আস্তে আস্তে ড্রেন হবে। তারপর হচ্ছে ওপেন ড্রেনেজ। ওপেন ড্রেনেজ কোন সময় করব, যখন রিকারেন্ট অ্যাবসেস হয়, ফেলিওর অফ পারকুটেনাস ড্রেনেজ হয় অথবা লার্জ অ্যাবসেস থাকে। সো আমরা এই অপশনগুলো কিন্তু বলতে হবে, লিভার অ্যাবসেস হবে। তাহলে ওপেন করলে আমরা দেখব এরকম লিভার অ্যাবসেস সারফেস দিয়ে দেখা যাচ্ছে, আমরা ইনসিশন দিব, ইনসিশন দিয়ে ড্রেন করব, পরে একটা ক্যাথেটার রেখে আমরা এক্সটারনাল ড্রেনেজ রেখে আসব। এরপরে আসলো এমিবিক লিভার অ্যাবসেস। তো এমিবিক লিভার অ্যাবসেস সম্পর্কে আমাদের অনেক কিছু জানতে হবে। আমরা জানি পজিটিভ অর্গানিজম হচ্ছে অ্যাটামিবাইস ফ্লোরাইটিকা, এটা জানি। তারপর হচ্ছে প্যাথোলজি কিভাবে আসে, আমরা জানি যে এমিবিক ডিসেন্ট্রি হবে, এমিবিক ডিসেন্ট্রি হয়ে আইদার সিগময়েড কোলনে ফ্লাক্সিভ আলসার হবে অথবা টার্নাল আইলিয়াম হবে, এবং এখান থেকে সুপিরিয়র মেসেন্টিক ভেন বা ইনফেরিয়র মেসেন্টিক ভেন দিয়ে পোর্টাল ভেন দিয়ে আলটিমেটলি লিভারে যাবে, অর্গানিজমটা গিয়ে সেখানে অ্যাবসেস করবে। সো এই জিনিসটা একটু জানতে হবে আমাদের। ক্লিনিক্যাল ভিজিট আগের মতোই, তবে একটা জিনিস হবে যে অ্যাটাক অফ এমিবিক ডিসেন্ট্রি 1-2 মাস আগে একটা এমিবিক ডিসেন্ট্রি অ্যাটাক থাকবে। তারপরে আমরা দেখব যে আপার রাইট অ্যাবডোমিনাল পেইন হবে, টেন্ডার হেপাটোমেগালি ফিভার উইথ ট্রাইবল থাকবে, কনস্টিটিউশনাল সিম্পটম লাইক লস অফ অ্যাপেটাইট, ওয়েট লস, জন্ডিস থাকতে পারে। তো আমরা ইনভেস্টিগেশন কি করব, ইনভেস্টিগেশনের মধ্যে আল্ট্রাসোনোগ্রাফি ডেভেলপমেন্ট করব। আল্ট্রাসোনোগ্রাফি লিভার দেখা যাবে, লিভার অ্যাবসেস দেখা যাবে এখানে, ডেব্রিস ফ্রটেড উইদিন দা এক্সিসিভিটি। তারপর আমরা সিটি স্ক্যান করতে পারি, কন্ট্রাস্ট সিটি স্ক্যান আর ক্লিয়ার কাট বোঝা যাবে অ্যাবসেসটা। দেন চেস্ট এক্স-রে ফাইন্ডিংস, চেস্ট এক্স-রে মধ্যে কি ফাইন্ডিংস থাকতে পারে, রেজ, ফিক্স ডায়াফ্রাম বা টেন্টিং, ডায়াফ্রাম টেন্টিং থাকবে, প্লুরাল এলিভেশন থাকতে পারে এবং সফট টিস্যু শ্যাডো পাওয়া যাবে। সো আমরা কি কমপ্লিকেশন হতে পারে এটা জিজ্ঞেস করতে তোমাদের। অ্যাক্সেস আমরা জানি যে পাইলট লিভার বিভিন্ন জায়গায় যেতে পারে, লাইক এমব্রাস বেজে যেতে পারে, লাংয়ে যেতে পারে, পেরিকার্ডিয়ামে যেতে পারে, সাবডার্মেটিক ব্যারিয়ার যেতে পারে, অথবা পেরিটোনিয়াল ক্যাভিটিতে আসতে পারে, ইন্টেস্টাইনে যেতে পারে, ইভেন স্কিন ক্রস করে একটা ফিস্টুলা তৈরি করতে পারে। সো এই সমস্ত কমপ্লিকেশন রিলেটেড কমপ্লিকেশনগুলো আমাদের বলতে হবে। এবং ট্রিটমেন্টের মধ্যে প্রথমে আসে ড্রাগ ট্রিটমেন্ট। ড্রাগ ট্রিটমেন্টের মধ্যে অবশ্যই আমাদের মেট্রোনিডাজল আসবে, ট্যাবলেট মেট্রোনিডাজল 800 মিলিগ্রাম, দ্যাট ইজ ডাবল ডোজ মেট্রোনিডাজল 3 টাইমস ডেইলি, অথবা ইনজেকশন মেট্রোনিডাজল 500 মিলিগ্রাম আইভি 3 টাইমস ডেইলি ফর 10 to 14 ডেজ। আমরা অনেক সময় 21 দিনও দেই। তারপর হচ্ছে অ্যাসপিরেশন, আল্ট্রাসোনো গাইডেড অ্যাসপিরেশন করতে পারি উইথ ওয়ার্ডবোর্ড নিডল। আমরা অ্যাসপিরেশনটা করব, আগে বলেছি যে anteriorly 6 স্পেস এবং laterally 8 স্পেস দিয়ে করতে পারি। এরপর হচ্ছে পার্টনার ড্রেনেজ করতে পারি। পার্টনারসে আমরা আল্ট্রাসোনো গাইডেড একটা পিকটেল ক্যাথেটার দিতে পারি এবং ক্যাথেটার দিয়ে আস্তে আস্তে অ্যাবসেসগুলো বের হবে। এবং সার্জারি করব কিভাবে, সার্জারি হচ্ছে ট্রান্সপেরিটোনিয়াল অ্যাপ্রোচ করে অ্যাবসেস কেভিটি ওপেন করব, এখানে অ্যাবসেস ড্রেন করে একটা ক্যাথেটার দিয়ে আসবো এবং ক্যাথেটার ড্রেন আপ আনটিল দ্য ড্রেনেজ স্টপ দিয়ে আসবো। সো এই হচ্ছে স্টেপ অফ অপারেশন। এরপর লিভার লাইফ সাইকেল অফ অ্যান্টিবায়োটিক, এটা যদি আমরা পড়ি না কিন্তু বলতে পারবো না, এটা আমরা জিজ্ঞেস করতে হবে, এটা একটু পরে আসতে হবে, লাইফ সাইকেল অফ অ্যান্টিবায়োটিক লাইফ। সো সবশেষে মনে রাখতে হবে বলবার কথা, এই দুটো যে পাঁচ আছে, পাঁচের একটা নাম আছে, স্পেশাল নাম আছে অ্যানকোভিসস। এই জিনিসটাকে আমরা জিজ্ঞেস করে দিতে পারি। এরপরে আমাদের আসলে হাইড্রেটেড সিস্ট, লিভারের থার্ড কমন কোশ্চেনের জায়গা। হাইড্রেটেড সিস্টে আমরা কি কি ওষুধ করতে পারি, এর মধ্যে আমরা আসতে পারি কিভাবে হাইড্রেটেড সিস্ট, একটু ছোটটা কমন প্যারাসাইটিক ডিজিজ অফ হেপাটোবিলারি সিস্টেম এভাবে আসতে পারি। আরেকভাবে আসতে পারি হোয়াট ইজ সিস্ট, হোয়াট ইজ দ্য টাইপ অফ সিস্ট, তখন প্যারাসাইটিক ডিজিজ তখন আসতে পারে হাইড্রেটেড সিস্ট। এরপরে আমরা হাইড্রেটেড সিস্ট লিভারের বুঝতে পারবো। Then what is the name of parasite included in the hydrated cyst? What are the clinical features of hydrated cyst and how can you diagnose a case of hydrated cyst? So এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমরা
commonly তোমাদের বলতে have to manage such disease. So common parasitic disease of the liver biliary তোমরা জিজ্ঞেস mononucleosis হয় liver বা endometriosis দিয়ে এই কোশ্চেনটা কিন্তু আমরা করি কমনলি আমরা হাইড্রাইটিস ঢোকার সময় বা লিভার এসে কোশ্চেন করার সময় অথবা হাইড্রাইটিস চেক আমরা করে লোসাস সিস্টোসোমিয়াসিস হতে পারে রিলেটিয়া স্পাইরালিস হতে পারে স্লাম লিভার টক্স হতে পারে ভেসিকুলার হেপাটিক অথবা ক্রনিক সাইনাসাইটিস দিয়ে হতে পারে এরপরে লাইফ সাইকেল অফ দ্য ইনফেক্টেড লাইফ সাইকেল অফ দ্য হাইড্রাইটিক ডিজিজ এক্ষেত্রে আমরা লাইফ সাইকেলে আমরা বেশি জিজ্ঞেস করব না আমরা কেন জিজ্ঞেস করি ইনফেক্টেড ওভাম অফ দ্য শিপ এটা ইনফেক্টেড ওভাল অফ দ্য শিপ থেকে ইটেন বাই দ্য ডগ এই শিপের বা অন্যান্য ক্যাটেল যে ফিশেস এটা ডগ খায় ডগ খাওয়ার পর ডগটা ডেফিনেটলি বুস্ট হয়ে যায় দ্যাট ইজ the economic was release হয় মধ্যে টেপ ওয়ার্মটা তৈরি হবে এবং ওয়ার্মটা তৈরি হলো ওভার তৈরি হবে সো ডগ ডেফিনেটলি বুস্ট হিসেবে আসে এরপরে ডেফিনেটলি বুস্ট ডগের থেকে ওভাম যখন বের হয়ে যায় ওভাম বের হলে ছোটগুলো গ্রাস আর ভেজিটেবল লাগে এখন যদি আমরা হাফ বয়েল ভেজিটেবল গুলো খাই অথবা গরুর ঘাস খাই তখন সেখান থেকে আবার এগুলা শিপের ভিতরে যায় ক্যাটেল বা মানুষের ভিতরে যায় তখন আমরা ইন্টারনেটে বুস্ট হয়ে যায় সো ডেফিনেটলি বুস্ট হচ্ছে ডগ এবং ইন্টারনেটে বুস্ট হচ্ছে হিউম্যান অথবা ক্যাটেল এক্ষেত্রে আলটিমেটলি পোর্টাল ভেরিটি লিভারে গিয়ে হাইড্রাইটিস তৈরি হবে তো এগুলা করার উদ্দেশ্য একটাই হচ্ছে আটকে গেলে কোনো সময় হাইড্রাইটিসের ক্লিনিক্যাল নিয়ে আমরা প্রশ্ন করতে পারি না যদি কোনো সময় আটকে যায় না হলে কিন্তু আমরা প্রশ্ন করব না তোমরা আটকে গেলে আমরা প্রশ্ন করব লাইফ সাইকেল অফ দ্য অ্যাডাপ্টার আর প্রশ্ন আমরা করতে পারি যে ডেফিনেটলি হোস্ট কে ডগ বলতে হবে অথবা ইন্টারনেট হোস্ট হচ্ছে হিউম্যান So clinical feature is discomfort of the upper right abdomen, disease of the lower prostatic vomiting, acidity, palpable liver হতে পারে, পেটে upper abdomen jaundice এবং anaphylaxis এর ফিচার নিয়ে আসতে পারে। ইনভেস্টিগেশনের মধ্যে আল্ট্রাসোনোগ্রাফি ইজ ডায়াগনস্টিক এর মধ্যে কি পাওয়া যায়? Prostate of the daughter cyst, double countered membrane of the cyst due to dilatation of the cyst membrane. আর CT scan of the abdomen করলে আমরা more accurate পাবো এক্ষেত্রে কিভাবে পাওয়া যায়? Cartwheel like appearance CT scan এ পাওয়া যাবে। Hydrated system. সো ম্যানেজমেন্ট কিভাবে করব আমরা ম্যানেজমেন্ট করতে হলে আমাদের একটা হচ্ছে পেয়ার হচ্ছে পাংচার অ্যাসপিরেশন ইনজেকশন রিঅ্যাসপিরেশন যেগুলো পার্টনারশিপ করব পাংচার করে আমরা অ্যাসপিরেট করব ভিতরের ফ্লুইডটা ফ্লুইড অ্যাসপিরেশন করার পরে আমরা ইনজেকশন দিব কোনগুলো পলিসাইডাল এজেন্ট যেমন কনসেন্ট্রেটেড নোনা স্যালাইন বা প্রোডাক্টস এগুলো দিয়ে আবার অ্যাসপিরেট করব এভাবে করতে এক সময় হাইড্রাইটিস ডিজিজটা শেষ হয়ে যাবে কিন্তু সার্জারি গ্রহণ করতে যখন দেখা যাবে যে ওপেন সার্জারি ইজ স্টিল গোল্ড স্ট্যান্ডার্ড থেরাপি যদি দেখা যায় যে অনেকগুলো সিস্ট থাকে এবং পেয়ারে হাইড্রাইটিস সিস্টটা ডিসপ্লে করে না তখন করব কিভাবে করব আমরা ফ্লুইড ফ্রম দ্য সিস্ট অ্যাসপিরেটেড দেন পলিসাইডাল এজেন্ট ইজ ইনজেক্টেড সেটিমাইড দিতে পারে ক্লোরোহেক্সিডিন অ্যালকোহল হাইপোটোনিক স্যালাইন 15 থেকে 20% আমরা আসলে এটাই দিই হাইপোটোনিক স্যালাইনটা দিই আর ইনজেক্টেড ইন দ্য সিস্ট এবং এইটা পরে হাইপোটোনিক স্যালাইন শুড বি লেফট within the cavity 15 to 20 minutes তাহলে হাইড্রোনিক স্যালাইনটা 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমরা দিয়ে রাখবো যার ফলে এই ভিতরে পলিসাইডাল এনজাইমটা ঠিকমতো কাজ করে এবং লেপারোস্কোপিক পেরিসিসেক্টমি এটা নাওয়াডেজ পপুলার তাহলে এই কাজগুলো আমরা কিন্তু করব ওপেন প্রসিডিউর করে আমরা সিস্ট বের করে দেব নাও লিভার টিউমার লিভার টিউমার আমরা হচ্ছে যে ধরনের লিভার টিউমার হচ্ছে বিনাইন টিউমার আর মেলিগন্যান্ট টিউমার এখন বিনাইন টিউমার নিয়ে কিন্তু আমরা বেশি কোশ্চেন সমাধান করব না বিনাইন টিউমার শুধু নামগুলো বললেই চলবে যে হেমানজিওমা থাকতে পারে হেপাটিক অ্যাডেনোমা আছে এবং ফোকাল নোডুলার হাইপারপ্লেসিয়া এই সমস্ত প্রশ্ন আমরা করব বেশি আমরা প্রশ্ন মেলিগন্যান্ট টিউমার নিয়ে মেলিগন্যান্টের মধ্যে প্রাইমারি এবং সেকেন্ডারি তো প্রাইমারি টিউমারের মধ্যে কি আছে তার মধ্যে কমন হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা হেপাটোসেলুলার কার্সিনোমা নিয়ে আমাদের মধ্যে সব প্রশ্ন করব এরপরে থাকে হচ্ছে ইন্ট্রাহেপাটিক কলাঞ্জিওকার্সিনোমা থাকতে পারে হেপাটোব্লাস্টোমা হতে পারে নন হোস্টিং লিম্ফোমা হতে পারে সেকেন্ডারির মধ্যে কমন হচ্ছে কোলোরেক্টাল সেকেন্ডারি এন্ড নন কোলোরেক্টাল সেকেন্ডারি লাইক নিউরাল অর্গান সেকেন্ডারি তো সবকিছু ফেলে আমরা শুধুমাত্র তোমাদের হেপাটোসেলুলার কার্সিনোমা নিয়ে কোশ্চেন করব তো হেপাটোসেলুলার কার্সিনোমা যদি কোশ্চেন করি এর মধ্যে হেপাটোলজিক্যাল ফ্যাক্টরগুলো হেপাটোসেলুলার কার্সিনোমা কি আছে জানতে হবে হেপাটোলজিক্যাল হেপাটোসেলুলার কার্সিনোমা একটু পরে ফেলতে হবে তারপরে হলো ক্লিনিক্যাল ফিচার তো জানতে হবে স্প্রেড অফ টিউমার কি জায়গায় স্প্রেড করে কি ইনভেস্টিগেশন করি আমরা ইউজুয়ালি আমরা ইনভেস্টিগেশন করি
ultrasonography of the abdomen, CT scan of the abdomen, tumor marker, যেমন আলফা বিটা প্রোটিন দিতে পারি অনেক সময়, সিলিয়াক এনজিওগ্রাফি বা সিটি এনজিওগ্রাফি করব, আমাদের প্রয়োজন এগুলো করব। নাও ট্রিটমেন্ট অপশন অফ হেপাটোসেলুলার কার্সিনোমা, এই জিনিসটা কিন্তু আমাদের বেশি জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অপশন অফ হেপাটোসেলুলার কার্সিনোমা। এই ট্রিটমেন্ট অপশনগুলো আমাদের দেখতে হলে আমাদের দেখতে হবে যে সার্জিক্যাল অপশন, some ablative option, trans-arterial therapy, external beam radiation এবং systemic option। তো সার্জিক্যাল অপশন মধ্যে আমরা কি করতে পারি, ডিসেকশন করে দিতে পারি এবং অর্থোট্রপিক লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে পারি আমরা। দেন অ্যাবলেটিভ থেরাপির মধ্যে ইথানল ইনজেকশন দিতে পারি, অ্যাসিটিক অ্যাসিড ইনজেকশন দিতে পারি, থার্মাল অ্যাবলেশন করতে পারি। ট্রান্স-আর্টেরিয়ালের মধ্যে আমরা ট্রান্স-আর্টেরিয়াল এম্বোলাইজেশন, কেমো এম্বোলাইজেশন করতে পারি এবং রেডিওথেরাপি ট্রান্স-আর্টেরিয়াল আমরা দিতে পারি। সো এক্সটার্নাল বিম রেডিওথেরাপি আগে বলেছি, সিস্টেমের মধ্যে আমরা কি দিই, কেমোথেরাপি দিই, হরমোনাল থেরাপি দিই। সো এই সব কিছু আমরা দিতে পারি, তবে সব কিছুর পরও হেপাটোসেলুলার কার্সিনোমা প্রবলেম এটা আমাদের জানতে হবে। নাও আমরা কমন আমাদের জিজ্ঞেস করার যে সাবজেক্টে চলে আসি, এটা হচ্ছে গলব্লাডার এন্ড বাইল ডাক্ট। গলব্লাডার এন্ড বাইল ডাক্ট থেকে তোমাদের অনেক কোশ্চেন আমরা করি এবং তোমরা অনেক কিছু জানো। সো ফ্রিকোয়েন্টলি আস্কিং কোশ্চেন আমরা গলব্লাডার এন্ড বাইল ডাক্ট থেকে করি, একটু বলে দিই। এটা হচ্ছে হোয়াট আর দ্য কমন ডিজিজ অফ দ্য গলব্লাডার, একটু বলতে পারবো। কনজেনিটাল ডিজিজ, রিকর্ড ডিজিজ, ইনফ্লামেটরি নিউপ্লাস্টিক হতে পারে, এন্ড স্টোন ডিজিজ বেশি ইম্পর্টেন্ট হবে বলতে পারবো। তার মধ্যে একটু কোলিসিস্টাইটিস থেকে আমরা কোশ্চেন করব, হোয়াট ইজ কোলিসিস্টাইটিস বলতে পারি, বেসিক কোশ্চেনগুলো। হোয়াট আর দ্য টাইপস অফ কোলিসিস্টাইটিস এটা জিজ্ঞেস করতে পারে তোমাদের। হোয়াট ইজ অ্যাকুট কোলিসিস্টাইটিস, ক্লাসিফাই কোলিসিস্টাইটিস, এই ক্লাসিফিকেশনটা ভালোভাবে জানতে হবে। হোয়াট আর দ্য কমন প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর অ্যাক্যালকুলাস কোলিসিস্টাইটিস। আমরা জানি কোলিসিস্টাইটিস অ্যাকুটটা দুই ধরনের, একটা হচ্ছে স্টোন থাকলে ক্যালকুলাস কোলিসিস্টাইটিস, আর স্টোন না থাকলে অ্যাক্যালকুলাস কোলিসিস্টাইটিস। তো অ্যাকুট অ্যাক্যালকুলাস কোলিসিস্টাইটিস হচ্ছে অনেক কম এবং এর প্রিডিসপোজিং ফ্যাক্টরটা একটু জানতে হবে আমাদের। হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার অফ অ্যাকুট ক্যালকুলাস কোলিসিস্টাইটিস, স্টোন থাকলে অ্যাকুট কোলিসিস্টাইটিস কি ক্লিনিক্যাল ফিচার থাকে এটা আমরা জিজ্ঞেস করব আমাদের। হোয়াট আর দ্য ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ অ্যাকুট কোলিসিস্টাইটিস এটা জিজ্ঞেস করতে পারি। হোয়াট আর দ্য ট্রিটমেন্ট মডালিটিস অফ অ্যাকুট কোলিসিস্টাইটিস এটা আমরা ভালোভাবে জিজ্ঞেস করব। ক্রনিক কোলিসিস্টাইটিস হচ্ছে ভেরি কমন ডিজিজ, এই ডিজিজ নিয়ে সার্জনরা সারা দিন আমরা রাত কাজ করি, তো এটা থেকে আমাদের কোশ্চেনের শেষ নাই। হোয়াট আর দ্য টাইপস অফ ক্রনিক কোলিসিস্টাইটিস, আমরা জানি ক্যালকুলাস এবং অ্যাকুলাস বলতে পারি। হোয়াট আর দ্য টাইপস অফ গলস্টোন, এটা নিয়ে আমরা তোমাদের কোশ্চেন করব। হোয়াট আর দ্য ইটিওলজি অফ গলস্টোন, এটা আলাদা আলাদা ইটিওলজি বলতে হবে, কোন স্টোনের কি কি ইটিওলজি আছে আমরা পরে ডিসকাস করছি। হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার অফ ক্রনিক ক্যালকুলাস কোলিসিস্টাইটিস, সহজ এবং তোমরা সবাই জানো, বলার সময় শুধু উল্টাপাল্টা না বললেই হবে। হোয়াট আর দ্য ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ ক্রনিক ক্যালকুলাস কোলিসিস্টাইটিস, এটা নিয়ে জানতে হবে। What are the treatment modalities of chronic calculus cholecystitis, indication, contraindication and advantage of laparoscopic cholecystectomy এটা বলতে হবে, and what are the complications of cholecystectomy। সো আমরা আমাদের কমন টপিকে ঢুকে যাই, যে সার্জিক্যাল অ্যানাটমি এন্ড ফিজিওলজি। সার্জিক্যাল অ্যানাটমি ফিজিওলজি পড়তে হবে শুধুমাত্র বাঁচার জন্য, কারণ আমরা পেছন দিকে কোশ্চেন করতে গেলে আমরা অ্যানাটমি ফিজিওলজিতে ঢুকে যাব। সো একটু ভালোভাবে জানতে হবে গলব্লাডারের প্যাথোলজি, গলব্লাডারের কি পার্ট আছে একটু জানতে হবে, সিস্টিক ডাক্টের লেংথ ডায়ামিটার পার্ট জানতে হবে, কমন হেপাটিক ডাক্ট একটু ভালোভাবে পড়তে হবে, এবং কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্টের মধ্যে আমরা কি কোশ্চেন করি, যে লেংথ কি, ডায়ামিটার কি, নরমাল ডায়ামিটার কি, ডায়ামিটার ডায়ামিটার আর একটু জিজ্ঞেস করি যে আমাদের ইআরসিপি থেকে কতটুকু করে ডায়ামিটার বলবো, আল্ট্রাসাউন্ড থেকে কতটুকু করে ডায়ামিটার বলবো, এটা জিজ্ঞেস করে। পার্ট কি, এন্ডিং কি এবং অ্যানোমালিস মেনে কি। আমরা জানি যে কমন বাইল ডাক্ট হচ্ছে মেইন পেরিফেরিক ডাক্টের সাথে মিশে এগুলো বেটা এন্ডিং হয়, এই এন্ডিং এর মধ্যে অ্যানোমালিস জানতে হবে। সিস্টিক আর্টারি নিয়ে আমরা কোশ্চেন করতে পারি, কি কোশ্চেন করতে পারি, যে সিস্টিক আর্টারির অরিজিন কি, অ্যানোমালিস অফ অরিজিন কি, অথবা অ্যানোমালিস অফ কোর্স অফ হেপাটিক আর্টারি, এটা আমরা জিজ্ঞেস করতে পারি। ক্যালস ট্রায়াঙ্গল নিয়ে আমরা কোশ্চেন করতে পারি, ক্যালস ট্রায়াঙ্গলের বাউন্ডারি কি, ক্যালস ট্রায়াঙ্গলের কন্টেন্ট কি, এবং হঠাৎ অ্যানোমালিস অফ ক্যালস ট্রায়াঙ্গল। ক্যালস ট্রায়াঙ্গল সম্পর্কে আমরা অবশ্যই জিজ্ঞেস করব, কারণ ক্যালস ট্রায়াঙ্গল ইজ দ্য কি ফর এন্ট্রি অফ biliary সার্জারি। বিশেষ করে গলব্লাডার সার্জারি ক্যালস ট্রায়াঙ্গল না জানলে করা যাবে না, এবং ক্যালস ট্রায়াঙ্গল ক্লিয়ার না হলে করা যাবে। সো ক্যালস ট্রায়াঙ্গল সম্পর্কে আমরা কোশ্চেন তোমাদের করবই। তারপর ফাংশন অফ গলব্লাডার, এটা একটু করে নিতে হবে। ফাংশন অফ গলব্লাডার আমরা বেশি তোমাদের জিজ্ঞেস করব না কোশ্চেন, তারপর একটু পরে বলতে হবে। না গলস্টোন নিয়ে আমাদের কি কোশ্চেন আসতে পারে, গলস্টোনের ক্লাসিফিকেশন নিয়ে, হোয়াট আর দ্য টাইপস অফ গলস্টোন। আমরা কোলেস্টেরল স্টোন, মিক্সড স্টোন এবং পিগমেন্ট স্টোন নিয়ে কোশ্চেন করব। পিগমেন্ট স্টোন দুই ধরনের আছে, ব্রাউন পিগমেন্ট স্টোন, ব্ল্যাক পিগমেন্ট স্টোন, এবং প্রতিটার পজিটিভ ফ্যাক্টর একটু বলতে হবে, যে কোন স্টোনের কি কি ফ্যাক্টর আছে, এটা আমরা কোশ্চেন করব। তারপরে আমরা হোয়াট আর দ্য ইফেক্টস এন্ড কমপ্লিকেশন অফ গলস্টোন, এই ইফেক্টগুলো ভালোভাবে জানতে হবে। গলব্লাডারে কি কমপ্লিকেশন করে, biliary কোলিক করে, অ্যাকুট কোলিস্টাইটিস, ক্রনিক কোলিস্টাইটিস, নিউক্লোসিনিক বায়োমা, গলব্লাডার পারফোরেশন করতে পারে, কার্সিনোমা করতে পারে। সো এই গলব্লাডারের মধ্যে কি কোশ্চেন এফেক্ট করে,
biliary কি করে biliary obstruction acute cholangitis করে cholangiocarcinoma করে on pancreas acute pancreatitis intestinal করতে পারে intestinal obstruction so intestinal obstruction যখন করে তখন আমরা একটু ভালোভাবে জিজ্ঞেস করি যে কি টাইপের স্টোন বা কি সাইজের স্টোন intestinal obstruction করে ইউজুয়ালি যে স্টোনটা গলব্লাডার থেকে সিস্টিক ডাক দিয়ে কোন বাইল ডাক দিয়ে ইন্টেস্টিনে যাবে তা কিন্তু অনেক ছোট এবং সেটা ইন্টেস্টিনাল অপশন করবে না কারণ এর চেয়ে দুই কিন্তু অনেক বড় সো কোন সময় যদি গলব্লাডারের সাথে ইন্টেস্টিনে ফিস্টুলা থাকে দ্যাট ইজ পলিসিস্টো ডিউরাল ফিস্টুলা বা পলিসিস্টো জেজুনাল ফিস্টুলা ওই ফিস্টুলাতে অনেক বড় ছিদ্র হয় আলটিমেটলি এবং ছিদ্র হয় ওটা দিয়ে স্টোন ঢুকে আর আইলিয়ামের টার্মিনাল পার্টে অবস্থান করতে পারে সো গলস্টোন আইলিয়াস করতে হলে বড় স্টোন লাগবে এবং এই বড় স্টোনটা পলিসিস্টো ইন্টেস্টিনাল ফিস্টুলা দিয়ে এই কোশ্চেনটা আমরা বলতে পারি অর্থাৎ ক্লিনিক্যাল ফিচার অনেকগুলো সেটা তোমরা সবাই জানো তবে একটা প্রবলেম করো যে কোলিক রাইট অ্যাবডোমিনাল পেইন এপিগাস্ট্রিক পেইনটা বলো তোমরা রেডিয়েট টু ব্যাক এবং রেফার টু টিপ অফ রাইট শোল্ডার এটা কিন্তু ফুল ডাবল হয়ে যায় রেডিয়েশন হয় ব্যাক এবং রেফার হয় টু শোল্ডার টিপে যদি এখানে তোমরা বলো যে রেডিয়েট টু শোল্ডার টিপ এন্ড রেফার টু ব্যাক তখন আমরা কিন্তু কোশ্চেন করব হোয়াট ইজ রেফার হোয়াট ইজ রেডিয়েশন হোয়াট ইজ তুমি তো আরো পিছনে পড়ে যাবে এবং আরো পিছনে যদি কোশ্চেন করতে পারি কেন রেডিয়েশন কেন রেফার হয় তাহলে তো নার্ভ সাপ্লাই নিয়ে প্রবলেম পড়ে যাবে সো আমরা বলতে চাই যে তোমরা যাতে এই মানে आंसरটা দেওয়ার সময় ভুল করো না যেতে রেডিয়েট হয় ব্যাকে এবং রেফার্ড হয় শোল্ডারে মেনি নোসিয়া ভমিটিং গুলো সবাই তোমরা জানো যে স্পেজে ভার্চুয়ালাইজ পেটি প্রোটিন টলারেন্স এগুলো সমস্যা নাই ইনভেস্টিগেশন নিয়ে আমরা জিজ্ঞেস করতে পারি যে আল্ট্রাসোনোগ্রাফি ফাইন্ডিংস অফ কোলিসিস্টাইটিস বা গলস্টোন কি থাকে এক্ষেত্রে আমরা আল্ট্রাসোনোগ্রাফির নামটা লিখব এভাবে আল্ট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন উইথ স্পেশাল অ্যাটেনশন টু হেপাটোবিলিয়ারি সিস্টেম এন্ড প্যানক্রিয়াস পেনক্রিয়াস আনতে হবে কারণ কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কিন্তু পেনক্রিয়াস আসে পেনক্রিয়াটিক ডিজিজ আমরা গলব্লাডার লুমেন কন্টেইনস সিঙ্গেল অর মাল্টিপল ইকোজেনিক স্ট্রাকচার কাস্টিং পোস্টেরিয়র এগোস্টিক শ্যাডো এই কোশ্চেনের আনসার দেওয়ার সময় স্টুডেন্টরা অনেক সময় ভুল করে ফেলো যে মাল্টিপল বলে ফেলো সবাই কেন মাল্টিপল কেন সিঙ্গেল শূন্য তো থাকতে পারে সো সিঙ্গেল অর মাল্টিপল স্টোন ইকোজেনিক স্ট্রাকচার বলতে হবে যেটা কাস্টিং পোস্টেরিয়র এগোস্টিক শ্যাডো এই দুইটা কথা বলতে হবে সো দিস ইজ এখানে দুইটা স্টোন আছে তিনটা স্টোন আছে তাহলে এখানে ইকোজেনিক স্ট্রাকচারস কাস্টিং পোস্টেরিয়র এগোস্টিক শ্যাডো এই কালো শ্যাডো হচ্ছে এগোস্টিক শ্যাডো এই কথা বলতে হবে লিভার ফাংশন টেস্টগুলোর মধ্যে সিরাম বিলিরুবিন এএলটি অ্যালকানো ফসফেটেস প্রথম ইনটাইম এই ইনভেস্টিগেশন আমরা করি কিন্তু কেন করি এটা বলতে হবে যে বিলিরুবিন কেন করি এএলটি কেন করি অ্যালকানো ফসফেটেস কেন করি প্রথম ইনটাইম কেন করি এই কোশ্চেন তোমরা সাথে সাথে জিজ্ঞেস করবে সো এটা জেনেই বলতে হবে যে আমরা এগুলা কেন করি এবং আমাদের কি কাজে লাগে এখন আমরা ট্রিটমেন্ট সার্জিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে অনলি অপশন তার মধ্যে ওপেন কোলিসিস্টেক্টমি করতে পারে এবং ল্যাপারোস্কোপি কোলিসিস্টেক্টমি করতে পারে দুইটারই সুবিধা অসুবিধা আছে দুইটার প্রসিডিউর আছে দুইটার অনেকগুলো ল্যাপারোস্কোপি বোর্ডগুলো কি কি আছে এটা সুবিধা কি জানতে হবে ওপেন কোলিসিস্টেক্টমি ইনসিশন কি সুবিধা কি অসুবিধা কি এবং কমপ্লিকেশন কি এগুলো আমাদের জিজ্ঞেস করতে হবে সো আমরা যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড মেথড ফর ট্রিটমেন্ট অফ গলব্লাডার স্টোন তাহলে তোমরা কোন আনসার দিবে তাহলে অবশ্যই তোমাদের আনসার দিবে দিস ইজ ল্যাপারোস্কোপি কোলিসিস্টেক্টমি which is the gold standard method for treatment of biliary why কেন এটা gold standard less invasive less scar mark short hospital stay early recovery early return to work avoiding large scar related complications so অনেক সময় বলে স্টুডেন্টরা প্রথম শুরু করে যে লেস কমপ্লিকেশন বলা তো আসলে যাবে না কারণ কমপ্লিকেশন ওপেনও যেরকম হতে পারে ল্যাপারোস্কোপিতে সেম কমপ্লিকেশন হতে পারে কিন্তু আমরা বলতে পারি যে লার্জ স্কার রিলেটেড কমপ্লিকেশনটা কম হবে এই জিনিসটা বলতে পারি কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে লেস ইনভেসিভ করতে হবে লেস স্কার মার্ক করতে হবে শর্ট হসপিটাল স্টে আর্লি রিকভারি আর্লি রিটার্ন এগুলো কিন্তু আমাদের বেশি বড় স্ট্যান্ডার্ড জন্য কারণ ওপেন কোলিসিস্টেক্টমি দেখি ইনসিশন যেটা আমরা ইউজ করতে হবে কোয়ারেন্টাইন দিতে পারি আপার অ্যানালাইসিস দিতে পারি আর ল্যাপারোস্কোপির পোর্টগুলো জিজ্ঞেস করবে আমাদের তোমরা আমরা চারটা পোর্ট দিই তার মধ্যে দুটো হচ্ছে 10 মিলিমিটার পোর্ট এবং দুটো হচ্ছে 30 মিলিমিটার পোর্ট আম্বিলিকাল পোর্ট হচ্ছে 10 মিলিমিটার পোর্ট এটা আমরা ক্যামেরা ঢোকাই গলব্লাডার বের করি এপিগাস্ট্রিক পোর্ট 10 মিলিমিটার পোর্ট এটা আমরা গলব্লাডার বের করি 5 মিলিমিটার পোর্ট হচ্ছে লাম্বার পোর্ট এবং রাইট মিলিমিটার পোর্ট হচ্ছে 30 মিলিমিটার কোনটা কাজে লাগে আমরা অপারেশন শুরু করতে যেতে হবে ক্যামেরা ঢোকাই যদি গলব্লাডার যদি বের করে সো আমরা আসি একুট কোলিসিস্টাইটিস তো একুট কোলিসিস্টাইটিস নিয়ে আমরা অনেক কোশ্চেন করি কারণ একুট কোলিসিস্টাইটিস যদিও আনকমন কিন্তু একুট কোলিসিস্টাইটিস ম্যানেজ করতে হবে আসলে ক্লাসিফিকেশন এগুলো আমরা জিজ্ঞেস করতে পারি যে একুট টু প্রেজেন্স এন্ড অ্যাবসেন্স অফ স্টোন একুট ক্যালকুলাস কোলিসিস্টাইটিস যার মধ্যে পাথর আছে বা পাথর নাই আছে এগুলো কোলিসিস্টাইটিস তো আমরা 99% দিকে একুট মধ্যে হচ্ছে ক্যালকুলাস 10% হচ্ছে ক্যালকুলাস সো আমরা ক্যালকুলাস নিয়ে বেশি জিজ্ঞেস করব না কিন্তু আমরা জিজ্ঞেস করি একটি ক্যালকুলাস কোলিসিস্টাইটিস এর বিডিসিস ফ্যাক্টরগুলো কি এটা আমরা জিজ্ঞেস করি যেমন হচ্ছে পেশেন্ট নিউরোসাসপেসেশন লং টার্ম বেড রিটেন্টেড পেশেন্ট
তারপর হচ্ছে পেশেন্ট উইথ long term disease disorder, bedridden patient, immunosuppressed patient, head injury patient, patient with colon surgery, তাহলে লেভেল সার্জারি এই সমস্ত পেশেন্টের পেশেন্ট ক্যালকুলাস কোলেস্টেরল আমরা শুনছি এগুলো জানার জন্য শুরু করি। আর আমরা মেইনলি মানে জিজ্ঞেস করে ক্যালকুলাস কোলেস্টেরল স্টোন শো যদি কোলেস্টেরল তার ক্যালকুলাস কোলেস্টেরল এর মধ্যে পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আছে ইকোলাই, তারপরে বেক্টেরিয়া সিমোনাস প্রোটিয়াস ক্যালকুলাস আমরা জিজ্ঞেস করব মাঝে মাঝে। প্যাথোজেনেসিসটা বেশি ইম্পর্টেন্ট। কেন একটা পেশেন্টের অ্যাকিউট ক্যালকুলাস কোলেস্টেরল হয়? এটা হচ্ছে যে হার্টম্যান পাউচে একটা স্টোন যদি আটকে যায়, এটা হচ্ছে মেইন প্যাথোজেনেসিস, এবং এই স্টোনটা আটকানোর পরে অবস্ট্রাকশন হয়, স্টেসিস হয়, ইডিমা অফ দ্য অলভেট ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এবং আলটিমেটলি একুলোসিস করে। সো একটা স্টোন হচ্ছে নেক অফ দ্য গলব্লাডার অথবা হার্টম্যান পাউচ মানে আটকাতে হবে। এখানে আটকালে কিন্তু একুট ক্যালকুলাস কোলেস্টেরল হয়। সো আমরা এই প্যাথোলজিস্টকে কিন্তু জিজ্ঞেস করি আমাদের যে হাউ একুট ক্যালকুলাস কোলেস্টেরল অকার্স। অবশ্যই বলতে হবে যে হার্টম্যান পাউচে অথবা সিস্টামে একটা স্টোন আটকাতে হবে, আটকানোর পরে অবস্ট্রাকশন হয়, এর মধ্যে স্টেসিস হয়, ইডিমা হয়, আলটিমেটলি ব্যাকটেরিয়াল প্রলিফারেশন হয়, একুট কোলেস্টেরল হয়। নাও ক্লিনিক্যাল ফিচার আমরা জিজ্ঞেস করি যে সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন এবং কনস্ট্যান্ট ইন নেচার এবং ডিউরেশন ইজ মোর দ্যান 12 আওয়ার, অনেক সময় থাকে, রেডিয়েটস টু বেক রেফার টু টিউমার আগের মতো বা অ্যাসোসিয়েটেড উইথ নজিয়া, ভমিটিং এন্ড ফিভার। সো এক্সামিনেশন আমরা কি পাই? পেশেন্ট টক্সিক উইথ রেইজ টেম্পারেচার, টেকিকার্ডিয়া পেতে পারি, টেকিপনিয়া পেতে পারি, আপার অ্যাবডোমেন সিভিয়ারলি টেন্ডার উইথ মাসল গার্ড ডিজিজ, এটা পাবো। পালপেবল টেন্ডার স্মুথ সফট গলব্লাডার পাবো। মার্ফি সাইন পজিটিভ। মার্ফি সাইনটা কি আমরা একটু দেখে নেব। এই যে মার্ফি সাইনটা হচ্ছে আমরা এখানে লেফট বাম হাত দিয়ে দেখি, বাম হাতের থাম্বের টিপ হচ্ছে টিপ অফ দ্য নাইন কোস্টাল কার্টিলেজে প্লেস করে পেশেন্টকে জুড়ে জুড়ে শ্বাস নিতে বলি, এবং শ্বাস নিলে যদি পেশেন্ট ক্যাচ হোল্ড দ্য ব্রিথ এট দ্য জেনিথ অফ ইন্সপিরেশন, তখনই আমরা বলবো মার্ফি সাইন পজিটিভ। সো মার্ফি সাইন নিয়ে আমরা কোশ্চেন করব, হোয়াট ইজ মার্ফি সাইন, কিভাবে আমরা দেখি। এরপর হচ্ছে হোয়াট আর ইনভেস্টিগেশন, কি কি ইনভেস্টিগেশন করে আল্ট্রাসাউন্ডের মধ্যে স্পেশাল কিছু ফাইন্ডিংস পাই যেগুলো আমরা ক্রনিক কোলিসিস্টেসে পাই না। এর মধ্যে হচ্ছে কি গলব্লাডার ডিস্টেন্ডেড, থিক ইডিমেটাস গলব্লাডার ওয়াল, পেরিকোলিসিস্টিক কালেকশন থাকবে, ইকোজেনিক স্ট্রাকচার ইনটেক্টেড এট দ্য নেক অফ দ্য গলব্লাডার কাস্টিং পোস্টেরিয়র পজিশন। সো পেরিকোলিসিস্টিক কালেকশন হচ্ছে এটা স্পেশাল। তারপর হচ্ছে থিক ইডিমেটাস গলব্লাডার ওয়াল এটা থাকবে, এবং ইকোজেনিক স্ট্রাকচার নেক অফ দ্য গলব্লাডার ইনটেক্টেড থাকবে। সো থিক এন্ড ওয়াল গলব্লাডার ইজ স্টোন এবং ইডিমেটাস গলব্লাডার ওয়াল। এখন আমরা আসি ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টের কিন্তু কোশ্চেনটার আনসার ঠিক মতো সবাই দিতে পারে না। There are three options of management of acute cholecystitis. এই তিনটা অপশন সবাই জানতে হবে। একটা হচ্ছে আর্লি cholecystitis, এই জিনিসটা কিন্তু আমরা ভালোভাবে জানতে চাই যে হোয়াট আর দ্য ম্যানেজমেন্ট অপশন অফ acute cholecystitis। একটা হচ্ছে আর্লি cholecystitis, একটা হচ্ছে ইমার্জেন্সি cholecystitis, তিন নম্বর অপশন হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট ফলোড বাই রুটিন cholecystitis। তাহলে আমাদের তিনটা কিন্তু জানতে হবে কোনটা কি। সো প্রথমে আমরা আসি আর্লি cholecystitis। আর্লি cholecystitis হলো ইনিশিয়াল সিম্পটোমেটিক ট্রিটমেন্ট ফলোড বাই cholecystitis এট দ্য নেক্সট অ্যাভেলেবল অপারেশন ডে। তাহলে প্রথমে আগে পেশেন্টকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব, পেশেন্টের অ্যানালিসিস দিব, অ্যান্টিবায়োটিক্স দিব, পেশেন্টের ফ্লুইড দিয়ে রাখবো, এবং পেশেন্টটাকে নেক্সট অ্যাভেলেবল আর্লি কিন্তু কিছু কিছু পেশেন্ট আসে যেগুলো আসার সাথে সাথে আমরা বুঝি যে পেশেন্ট হ্যাজ ইনফাইম গলব্লাডার, পেশেন্ট হ্যাজ গ্যাংগ্রিনাস কোলেস্টেরলিস, পেশেন্ট হ্যাজ পারফোরেটেড গলব্লাডার সিভিয়ার পেরিটোনাইটিস। এই সমস্ত কন্ডিশন যদি নিয়ে আসে অথবা ইনিশিয়াল কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেলস টু রিডিউস দ্য সিম্পটম, তাহলে কিন্তু আমরা এক দুই দিনের জন্য অপেক্ষা করব না, আমরা রুটিন অপারেশন ডের জন্য অপেক্ষা করব। আমরা একবারে সরাসরি ওপেন কোলেসিস্টেক্টমি করে ফেলবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এজন্য এর নাম হচ্ছে ইমার্জেন্সি কোলেসিস্টেক্টমি। একটা ছিল আর্লি কোলেসিস্টেক্টমি, পেশেন্টটা আসার পরে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে পেশেন্টটাকে অ্যাভেলেবল ওটিডিতে আমরা অপারেশন করি, এটা হচ্ছে আর্লি কোলেসিস্টেক্টমি। আর ইমার্জেন্সি কোলেসিস্টেক্টমি হলো আসার সাথে সাথে যদি আমরা বুঝি যে পেশেন্টের ইনফাইম আছে, গ্যাংগ্রিনাস কোলেস্টেরলিস আছে, পারফোরেটেড গলব্লাডার পেরিটোনাইটিস আছে, অথবা ইনিশিয়াল কনজারভেটিভ ম্যানেজমেন্ট ফেল টু রিডিউস দ্য সিম্পটম, তাহলে আমরা as early as possible cholecystitis করতে পারি, যেটা নাম হচ্ছে ইমার্জেন্সি cholecystitis। তাহলে আমাদের দুটো অপশন হলো, একটা অপশন হচ্ছে আর্লি cholecystitis, একটা হলো ইমার্জেন্সি cholecystitis। একটা হচ্ছে বেশি সহজ অপশন, সেটা হচ্ছে রুটিন cholecystitis। রুটিন cholecystitis কি হচ্ছে ইনিশিয়াল কনজারভেটিভ ট্রিটমেন্ট দিলে পেশেন্টটা, কারণ পেশেন্টটা ইনিশিয়াল ট্রিটমেন্ট দেওয়ার পরে যদি পেশেন্টের সাইন সিম্পটমটা সাবসাইড হয়ে যায়, তাহলে পেশেন্ট মে অ্যালাউ রুম টু কমপ্লিট সাবসাইডেন্স অফ ইনফ্লামেশন ফর 6 উইকস। তাহলে 6 সপ্তাহের জন্য পেশেন্টকে বাসায় পাঠিয়ে দিব। এরপর 6 সপ্তাহ পরে পেশেন্ট রুটিন কোলেসিস্টেক্টমি করব। সো এই রুটিন কোলেসিস্টেক্টমি আফটার কনজারভেটিভ ট্রিটমেন্ট কিন্তু আগে বেশি প্র্যাকটিস হয়, এখন এই দুটোই প্র্যাকটিস হয়।
আর্লি কলেজ সিস্টেমে প্র্যাকটিস হয় এবং ইমার্জেন্সি কলেজ সিস্টেমে প্র্যাকটিস হয়। সো আমাদের এই তিনটা অপশন কিন্তু বলতে হবে। আমি এই বিষয় যদি আমরা বলি যে হোয়াট আর দ্য ম্যানেজমেন্ট মোডালিটিস বা ট্রিটমেন্ট অপশন ফর অ্যাকিউট কোলেসিস্টেমি, তাহলে অবশ্যই এই তিনটা অপশন বলতে হবে যে আর্লি কোলেসিস্টেমি, ইমার্জেন্সি কোলেসিস্টেমি এবং কনজারভেটিভ ট্রিটমেন্ট ফর রুটিন কোলেসিস্টেমি। সো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ভাইভা এতদূর পর্যন্ত আমরা ডিসকাস করলাম আমাদের কমন টপিক জানি লিভার এবং ইলেকট্রি নিয়ে। আমরা পরবর্তী অংশ আমাদের যে বক্সটি আস্তে আস্তে ডিসকাশন করব যাতে তোমরা ঠিকভাবে প্রিপারেশন নিতে পারো। এবং ভাইবার জন্য সবসময় বলি যে স্পেশাল প্রিপারেশন নিবে। আমরা কমন কোশ্চেনগুলো আনসার করব, কমন টপিক আনসার করব এবং এই আনসার করব যে আনসারটা আমরা সেকেন্ড কোশ্চেন করলে যে আনসারটা আমরা দিতে পারি এই এরকম আনসার করব। সো আমরা ভালোভাবে নিজের প্রিপারেশন নিই। আমাদের মনে হয় যে সাপ্লিমেন্টারি পরীক্ষা হয়ে যাবে অক্টোবরের 3rd উইকের দিকে, আর এবং যে ডিউ ব্যাচ যেটা তার সম্ভবত ডিসেম্বরের দিকে হয়ে যাবে। তো এখন থেকে সবাই প্রিপারেশন নাও, ঠিকমতো পড়াশোনা করো। যতদিন পর্যন্ত কলেজ চলছে না ততদিন পর্যন্ত বাসায় নিজের ফ্যামিলির সাথেই বসে পড়াশোনা করো। আর আমরা চেষ্টা করবো অনলাইনে কীভাবে প্রিপারেশন সেই চেষ্টা করবো। সো ডিয়ার স্টুডেন্ট, এই করোনার সময় সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং।